অবুঝ পাড়ার বাড়ি। লেখিকা হুমায়রা। পর্ব 12। মাহাদির ডক্টর সাদিকের বন্ধু। অনেকদিন পর দুইজনই দুজনকে অবাক, বিস্মিত। ডক্টরের নাম অনিন্দ। সাদিকের কলেজ জীবনের বন্ধু, তবে বন্ধুর ছেলে জেনে কিছুটা চিন্তিত দেখাল তাকে। মাহাদির চেকআপ করিয়ে কিছু টেস্ট লিখে দিল। সবকিছু নিজ হাতে সামলাল সাদিক। ওর স্বাভাবিক ভাব দেখে অনিন্দ একটু অবাক হল। অহনার আড়ালে বলল, ভাবি তোকে কিছু বলেছে? বন্ধুর বউ বলে আগের সম্বোধন তক্ষুনি বাতিল করে এখন ভাবি বসিয়েছে। সাদিক ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপারে? অনিন্দ খানিক ইতস্তত করে বলল, মাহাদির অসুস্থতা নিয়ে। কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। উদ্বিগ্ন হল বেশ। দুর্বল গলায় বলল, না বলেনি। আমার ছেলের কি হয়েছে? অনিন্দ উত্তর দিল না। সাদিকের উতলা ভাব দেখে কাঁধে হাত রেখে বলল, টেস্টের রিপোর্ট কাল দেবে। তুই কাল আসিস, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এখন মনে হয় না সিচুয়েশন সুইটেবল। সাদিকের চোখে ভয় দেখা দিল। অনিন্দ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না, এমন অসুস্থ হয়নি যে চিকিৎসা সম্ভব না। সাদিক দুর্বল গলায় বলতে চেষ্টা করল, তবুও। অনিন্দ হালকা হেসে বলল, ডোন্ট ওয়ারি ডিয়ার। মোমেন্ট এনজয় কর। ছেলের চিন্তা কাল করিস। আর ভাবিকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিস না। সাদিক মাথা হেলিয়ে সায় জানাল। অনিন্দ শুধুমাত্র অহনার সাথে কিছু কথা বলল। সাদিক তখন ছেলেকে নিয়ে বাইরে বসেছিল। অহনা বের হল ফ্যাকাশে মুখে। সাদিক দেখে আরও চিন্তিত হল। এরপরের পুরোটা সময় দুইজনই চুপ ছিল। একজনের বলার ইচ্ছা ছিল না আর একজনের শোনার সাহস ছিল না। মাহাদির জ্বর যায় আসে করছে। সাথে ঠান্ডায় গলা বসে গেছে। সন্ধ্যার পর যখন সাদিক ছেলেকে কোলে বসিয়ে গল্পের বই পড়ে শোনাচ্ছিল, তখন হঠাৎই মাহাদি নিজের হাত সামনে ধরে ভয়ার্ত গলায় বলল, বাবা, রক্ত। সাদিক থমকাল। ছেলের মুখ ভালো করে চেক করে বুঝল নাক দিয়ে রক্ত পড়ছে। আর্ত গলায় ছেলেকে সাহস দিয়ে বলল, সমস্যা নাই আব্বু। আমারও এমন হয়। মাহাদি যাতে ভয় না পায় তাই এই মিথ্যেটা বলেছিল সে। এতে মাহাদি বেশ মজা পেল, সাথে তার ভয়ও দূর হল। আগ্রহ নিয়ে বলল, তোমার কান দিয়ে রক্ত পড়ে? সাদিক চিন্তিত থাকলেও ছেলেকে বুঝতে দিল না। হালকা হাসার চেষ্টা আরও উৎসাহ দিয়ে বলল, হ্যাঁ বাবা। অনেকের তো চোখ দিয়েও পড়ে। চোখ দিয়ে পড়ে? দারুণ বিস্মিত হল মাহাদি। সাদিক মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভ্যাম্পায়ারদের চোখ দিয়ে পড়ে। মাহাদি বাবার দিকে আগ্রহভরে তাকিয়ে, ভ্যাম্পায়ার কি? সাদিক এবারে হেসেই ফেলল। তার ছেলের জন্য ভ্যাম্পায়ার উচ্চারণটা বেশ কঠিন হয়ে গেছে। উচ্চারণের সময় চোখ কুঁচকে অনেক কষ্ট করে উচ্চারণ করেছে। আদুরে ভঙ্গিতে ছেলের গালে চুমু দিয়ে বলল, ভ্যাম্পায়ার হল যারা মানুষের রক্ত খায় তারা। বাবার কথা বুঝে মাথা নাড়ল সে বিজ্ঞ ভঙ্গিতে চিন্তাভাবনা করে বলল, তাহলে কি মশা ভ্যাম্পায়ার? না, ভ্যাম্পায়ার মানুষের মতো দেখতে হয়। তাহলে কি ডাক্তাররা ভ্যাম্পায়ার হয়? ওই ডাক্তার আঙ্কেলটার ওখানে একটা ডাক্তার আন্টি ইজেকশন দিয়ে আমার রক্ত নিয়েছিল। আমার রক্ত নিয়ে কি ওরা ভ্যাম্পায়ারকে দিয়েছিল? ইনজেকশন উচ্চারণও একইভাবে করল মাহাদি। সাদিক বুঝল এমন কঠিন কঠিন উচ্চারণ তার ছেলের জন্য আসলেই কতটা কঠিন। মুখে আসতে চায় না, তাও গাল ভরে উচ্চারণ করে। সাদিক মাহাদির মাথায় চুমু দিয়ে বলল, না বাবা, ওটা টেস্টের জন্য নিয়েছিল। তুমি অসুস্থ নাকি সেই টেস্ট করতে রক্ত নিয়েছে। মাহাদি মাথা নেড়ে আফসোসের সুরে বলল, কি বোকা, আম্মুকে জিজ্ঞাসা করলেই তো হয়। আমার আম্মু সব জানে। সাদিক মৃদু হাসল। ছেলের মাথায় চুমু দিয়ে উদাস গলায় বলল, হ্যাঁ বাবা, তোমার আম্মু অলরাউন্ডার। মাহাদি মাথা নেড়ে স্বীকার করল, বাবা সব বোঝে। ছেড়ে টিভিতে কার্টুন চালালো মাহাদি। বাবার বুকে লেপ্টে কার্টুন দেখতে লাগল। সাদিক চোখ মুদে ছেলের স্পর্শ অনুভব করতে লাগল। এটাতে যে এত শান্তি লুকিয়ে আছে। বাবাকে অমনোযোগী দেখে মাহাদি গাল ফুলিয়ে ছোট দুই হাত দিয়ে সাদিকের গাল ধরে বলল, বাবা, আমরা হলুদ বাড়িতে ঘুরতে যাব। আজকে যেমন লাল বাড়িতে ঘুরতে গেছিলাম তেমন।
সাদিক হেসে উঠল। তার কাছে থাকা প্রিয় মানুষের মনোযোগ অন্যদিকে থাকলে তারও রাগ ওঠে। ছেলে এই বৈশিষ্ট্য নিয়ে নিয়েছে। হেসে উঠে মাহাদির ছোট হাত নিজের বলিষ্ঠ হাতে নিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে বল, ঠিক আছে, আমার আর্টের বাড়ির মতো বাড়িতে। বাবাকে হলুদ বাড়ির আসল দৃশ্য বুঝাতে চাইল মাহাদি। যদিও আঁকানো এখনও সম্পূর্ণ হয়নি তার। খুব চেষ্টায় আছে শেষ করার, কিন্তু আর পারেই না করতে। সাদিক হাসি চেপে ছেলেকে আশ্বাস দিয়ে বল, আচ্ছা, ওইরকম ভাঙাচোরা হলুদ বাড়িতেই আমরা থাকব। মাহাদি গাল ফুলিয়ে বল, না, ভালো বাড়ি, ওখানে আমরা অনেক দিন থাকব। সাদিক মাহাদির ফুলা গালে টোকা দিয়ে বল, ঠিক আছে, আমরা অনেক দিন থাকব। আমি থাকব, আম্মু থাকবে, তুমি থাকবে আর আপু থাকবে। আপু বলতে মাহাদির সেই নিশু আপুকে বুঝল সাদিক। বেয়াদব মেয়েটাকে কিছুতেই তাদের ফ্যামিলিতে আনবে না। তাই একটু রাগী গলায় বল, তোমার নিশু আপুকে আমি নেব না। মাহাদি বাবার বোকামিতে কপাল চাপড়ে বল, উফ, নিশু আপু না তো অন্য আপু, একদম বেবি আপু, সারাক্ষণ আমার সাথেই থাকবে এমন আপু। মাহাদির স্মৃতিতে বেবি আপুর স্মৃতি অনেক গভীর। তাদের এক প্রতিবেশীর ছোট বাচ্চাকে দেখতে গেছিল মাহাদি। মিষ্টি বাচ্চাকে কোলে নিয়ে দারুণ খুশি হয়েছিল। কিন্তু আফসোস, কিছুক্ষণ থেকেই চলে আসতে হয়েছিল। সেদিন খুব মন খারাপ হয়েছিল তার। মাকে কতবার বলেছিল অমন বেবি আপু তাদের নাই কেন? মা কোনো উত্তর দেয়নি। কিছুদিন পর নিজে থেকে চুপ হয়ে গেলেও মনে আশা রেখে দিয়েছে। অনেক ভাবার পর মাহাদির বেবি আপুর ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলেছে সাদিক। হাসতে হাসতে বলল, মাহাদির তাহলে বোন চাই? মাহাদি কি বুঝল কে জানে, জোরে জোরে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, একদম বেবি আপুর মতো বেবি আপু চাই। খানিকক্ষণের এই কথাবার্তায় মাহাদির রক্তের ব্যাপারটা কখন ধামাচাপা পড়ে গেল, কেউ বুঝতেই পারল না। রাতে মাহাদিকে ঘুম পাড়ানোর সময় অহনার নজরে রক্ত পড়েছিল। মাহাদির নাক দিয়ে আবার রক্ত পড়ছিল। ভেজা চোখে আলগোছে আঁচল দিয়ে রক্ত মুছে দিয়েছিল অহনা। সাদিক অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করবে জন্য নিজের পুরনো ঘরে গিয়েছিল। কাজ শেষে ঘরে ফিরতেই অহনাকে না দেখে বাইরে এসে দেখে অহনা বারান্দায় বসে আছে। সাদিক তেজি পা ফেলে অহনার ঠিক পাশ ঘেঁষে বসে। নীরবে কিছুটা সময় কাটা পর সাদিক হুট করে বলল, তোমার সমস্যাটা কি জানো অহনা? বারান্দার টিমটিমে আলোতে সাদিকের দিকে তাকালো অহনা। চোখে জিজ্ঞাসু দৃষ্টি। হঠাৎ তার আবার কি সমস্যা হতে যাবে? সাদিক সামনে দৃষ্টি রেখে বলল, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারো না। না কখনো অভিযোগ করো আর না কখনো প্রতিবাদী করো। এসব কেন করো না জানো? অহনা জানতে কোনো প্রশ্ন করল না। এই কথা এখন কোনো দিকে যাবে তা ভালোই বুঝতে পারছে সে। সাদিক নিজ থেকেই বলল, কারণ তুমি ভিকটিম কার্ড প্লে করতে পছন্দ করো। নিজেই নিজের মতো কথা বানিয়ে নাও, সামনের মানুষটাকে ভাবার সুযোগই দাও না। সবসময় ভাবো আমার সাথে এটা হবারই ছিল। অথবা আমি যদি কিছু বলি তাহলে কি হবে? বলে তো দেখো কি হয়। অহনা চোখ সরিয়ে আস্তে করে বলল, আমি পারি না। সাদিক রেগে ধমকে উঠল, তুমি পারো না? না, তুমি চেষ্টাই করো না। নিজেই নিজের মতো কথা বানিয়ে নাও। ইউ আর আ সাইকো। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তোমার। ডক্টর দেখানো উচিত। ট্রিটমেন্টের খুব জরুরি। সাদিক বেশ উত্তেজিত হয়ে পড়ল। অহনা কি বলবে ভেবে পেল না। বলার মতো ভরসা তো কোনোদিন পাইনি। তাহলে বলবে কিভাবে? যাদের এতদিন হলো জানে, চেনে, বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস না করে, তাদের দেওয়া প্রমাণে বিশ্বাস না করে কি তাকে বিশ্বাস করত? প্রসঙ্গ পাল্টাল সে। মাথার মধ্যে ঘুরঘুর করা প্রশ্নটা করতে বলল, সেদিন আপনার বিয়ে ছিল না সেটা বলেননি কেন? বলে কি লাভ হতো? অহনা ব্যথিত স্বরে বলল, সাদিক লেখা দেখে ভেবেছিলাম আপনার বিয়ে। সাদিক মৃদু হেসে বলল, পৃথিবীতে কি আমার একার নামই সাদিক? মৌলি জেদ ধরেছিল সাদিক ছাড়া কাউকে বিয়ে করবে না। ও মানুষ চায়নি, নাম চেয়েছে। তাই ওকে সাদিক নামটা এনে দিয়েছি। দুপুরেও একই কথা বলেছিল সাদিক। অহনা নীরব রইল। সাদিক তর্জনী দিয়ে অহনার থুতনি ধরে মুখ তুলে বল,
মনের কথা মুখে না আনলে এমন কষ্টই পেতে হয়। সাইকো ওম্যান। মা হয়েছ, এখন ওম্যানই হতে হবে। অহনার মনে পড়ল, এর আগে অনেকবার এটা নিয়ে কথা শুনিয়েছিল সাদিক কেন নিজের মতো কথা ভেবে নেয়, কেন কিছু প্রকাশ করে না। সরাসরি তো সাইকো গার্ল উপাধি দিয়ে দিয়েছিল। সাদিক অহনাকে ছেড়ে সামনে তাকিয়ে নিষ্প্রভ স্বরে বল, অহনা, আর সময় ছিল মাত্র 2 মাস। তোমার ভিসার প্রসেসিং চলছিল, এই 2 মাস কি অপেক্ষা করতে পারতে না? অহনা মাথা নিচু করে ফেলল। কিভাবে বলবে, পরিস্থিতি ওকে সময় দেয়নি। সাদিক ওর নির্বতায় রেগে গেল। ধমকে উঠে বলল, কিছু বলছ না কেন? কথা বলতে পারো না? সাদিকের গর্জনে অহনা কেঁপে উঠল। ঠোঁট নাড়িয়ে আস্তে করে বল, কি বলবো? তুমি তো কিছুই বলো না। কেন বলো না? কোথায় খুঁজিনি তোমাকে? পাহাড়, সমুদ্র, বস্তি, গ্রাম, কোথায় না খুঁজেছি। আর তুমি এসে পড়ে আছো এই মোহাম্মদপুরে। রিডিকিউলাস মোহাম্মদপুরে। আমার কি জানার কথা ছিল তুমি এখানে এসে বসে আছো? আমি কিভাবে 1 মাস ছুটি নিয়েছিলাম তা কেবল আমিই জানি। প্রতিবার তুমি কেন ভেবে নাও আমি মৌলিকে বিয়ে করব? ও আমার পাস্ট। যেদিন থেকে তোমাকে মেনে নিয়েছি সেদিক থেকে মৌলির চিন্তা বাদ দিয়েছি। কোনো জাহান্নামের মধ্যে ছিলাম আমি, একবারও জানতে চেয়েছ? না। নিজের মতো ভেবে নিয়েছ সবকিছু। চুপ করে আছো কেন? সব কথার পর এমন ধমকে না উঠলেই কি হয় না? অহনা ভয় পেয়ে চুপ রইল। সাদিক অহনার হাত শক্ত হাতে চেপে ক্ষিপ্ত স্বরে বল, তোমার নামে কি কি এসেছিল আমার কাছে তা কল্পনাও করতে পারবে না। সব কিছুর পরেও আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চেয়েছি। কিন্তু হঠাৎ একদিন শুনি অহনা পালিয়েছে। হিউজ টাকা চুরি করে পালিয়েছে। অসাম। সাদিকের স্বরে রাগ ছিল, ব্যথা ছিল, আফসোস ছিল। অহনা নিজেও ব্যথিত হল। আমি পালাইনি। আমাকে পরিকল্পিতভাবে বের করে দিয়েছিল। আপনার জীবনে থাকতে দেয়নি। এগুলো তো অহনা বলতে পারত, কিন্তু বরাবরের মতোই মুখে তালা লাগিয়ে রাখল। 6 বছর কতটা লম্বা সময় জানো তুমি? কতটা ব্যস্ত দিনের আড়ালে চিন্তিত, ঘুম না হওয়া রাত আছে জানো? সেসব দিনের কত ঘণ্টা তোমাকে খুঁজতে ব্যয় করেছি জানো? তোমাকে খুঁজতে কত টাকা নষ্ট করেছি, ইউ হ্যাভ নো আইডিয়া। সব টাকা ফেরত দেবে। আমার অত টাকাও হয়নি যে এতগুলো টাকা পানিতে ভাসিয়ে দেব। অহনার অনেক কিছু বলার ছিল, সেসব না বলে ফট করে বলে বসল, কত টাকা? সাদিক আগুনের স্ফুলিঙ্গের মতো ধপ করে উঠল। অহনার ঘাড় ধরে নিজের মুখোমুখি এনে বল, টাকার গরম দেখাচ্ছ? 6 বছরের সব সময় ফেরত দিতে পারবে। অশান্তি, অপমান, ডিপ্রেশন সব ফেরত নিতে পারবে। চোখে চোখ রাখার মতো সাহস অহনার কোনোকালেই ছিল না। চট করে চোখ সরিয়ে ফেলল। সাদিক তাচ্ছিল্যের হেসে দূরে সরে বল, 6 বছর পর ফিরে এসে কি বললে, স্ত্রীর অনুমতি ছাড়া নাকি দ্বিতীয় বিয়ে করা যায় না? স্বামী থাকতে পরকিয়া করা যায় না? প্রমাণ দিতে পারবে? যেগুলো আমার কাছে এসেছে তার সব মিথ্যা। কোনো প্রমাণ তার কাছে নেই। মুখের কথা কে কবে বিশ্বাস করেছে? এই বিষয়ে কিছুই বলতে চাইল না সে। উঠে যেতে চাইলে সাদিক শক্ত হাতে হাত চেপে মুখোমুখি বসিয়ে রাগী গলায় বল, তুমি আসলে দিতে চাওই না। যার যা ভাবার ভাবুক। তুমি নিজের মতো ভাবলেই হলো। কথায় যে অনেক কিছুর সমাধান হয় তা আর কবে শিখবে? অহনা ধোক গিল। ওর কিছুই বলার নেই। সত্যিই কিছু বলার নেই। যেখানে বলে কোনো লাভ নেই সেখানে বলবেই বা কেন? জীবনে শুধু নিজের বাবাকে মনের কথা বলেছে। বাবা শুনে সমাধান দিয়েছে, না হলে মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেছে। বাবা মারা যাওয়ার পর মামা বাড়ির বাজে ব্যবহার মায়ের কাছে বলতে নিয়ে অনেক মার খেয়েছিল সে। এরপর যে মুখে তালা লেগেছে, আজ অবধি সেই তালা খোলেনি। অন্তত এইটুকু তো বুঝেছে, যেখানে তার মূল্য নেই সেখানে কথা বলা বোকামি ছাড়া আর কিছুই না। সেই ঘটনার পর যদি ও প্রতিবাদ করত তাহলে জল আরও ঘোলা হতো। না জানি আর কি কি অভিযোগ আনত। সেগুলো ভুল প্রমাণ করার কোনো পদ্ধতি তো ওর জানা ছিল না। মোবাইল তার ছিল, নাম্বারটাও তারই ছিল। এখন সেখানে কে কি করছে তা তো কেউ জানতে চাইবে না। অহনার নির্বতা দেখে প্রচণ্ড রাগল সাদিক হাত ছেড়ে ধাক্কা দিয়ে বল, আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব। তারপর তুমি তোমার ভাবনা চিন্তা নিয়ে থেকো। অহনা পিলারের গায়ে সশব্দে বাড়ি খেল। বারান্দার সিঁড়ির ওখানেই বসেছিল তারা। ওর আর্তনাদের শব্দে সাদিক বিচলিত হতে জড়িয়ে ধরল অহনাকে। কাঁধে হাত বুলিয়ে ধীর গলায় বল, সত্যিটা বলো অহনা। আবার সেই একই কথা। অহনা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে চুপচাপ উঠে দাঁড়াল। সাদিক রেগে গেল আবার। বলবে না তাইলে? অহনা মাথা নিচু করে ফেলল। সত্যিই বলতে চায় না।
সাদিক নিজের এক হাত দিয়ে অহনার এক হাত চেপে আরেক হাত দিয়ে ওর থুতুনি চেপে হিসিয়ে বল, মাথা নিচু করছ কেন? কি বোঝাতে চাচ্ছ? তুমি অন্যায় করেছ। আমার কাছে সে ছবি ভিডিও স্ক্রিনশট এসেছে, তার সবটাই সত্যি। অহনা তবুও চুপ রইল। ওর জেদ দেখে যা বোঝার বুঝল সাদিক। চোয়াল ছেড়ে দিয়ে বল, এভাবে বলবে না। সাইকো গার্ল তো তুমি। ভুলেই গেছিলাম। বলেই হাত ধরে টানতে টানতে ঘুমন্ত মাহাদির কাছে নিয়ে গেল। ওর গায়ের উপর অহনার হাত রেখে বল, ওর গায়ে হাত রেখে সত্যিটা বলো। আঁতকে উঠল অহনা। সাদিক ভীষণ সিরিয়াস। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কাজ হল না তখন মোক্ষম চাল দিয়েছে। অহনা অসহায় চোখে অসুস্থ ছেলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল সবটাই বলবে। এর ফল যাই হোক ও বলবেই। কাপা গলায় বলল, তাহলে কথা দেন, আমার কথা অবিশ্বাস করলেও বাকি এই 2.5 মাস আপনি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাবেন না? অহনার ভয় এই এক জায়গাতেই। সব জানার পর যদি বিশ্বাস না করে ওকে সাহায্য করতে না চায় তাহলে ওর ছেলের কি হবে? 3 মাসের মধ্যে তো 2 সপ্তাহ হয়নি। এখনও বাকি অনেক দিন। সাদিক অহনার কপালে ঠোঁট ছুঁয়ে ভরসা দিয়ে বল, কথা দিলাম কোনোদিন ছেড়ে যাব না। অহনা ভরসা পেল নাকি জানা গেল না। শুধু বলে গেল নির্লিপ্তভাবে। এমন অনুভূতিহীন ছিল যে মনে হল এটা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। আসলেই নেই। মাহাদির জন্মের পর ওর অতীত নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। কে ওকে কি ভাবল সেটা ওর কাছে ফিকে হয়ে এসেছে। এগুলো ওর সাথে ঘটা নিছক কোন ঘটনা ছাড়া আর কোনো মূল্য নেই। সাদিক সব শুনে অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। মনে হল হয়তো এক্ষুনি আবার কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে অহনাকে হারিয়ে ফেলবে। যাদের নিজের ভাইবোন ছাড়া কোনোদিন কিছু ভাবেনি তারা ওর এত বড় সর্বনাশ করে ফেলবে তা কল্পনাতেও আসেনি। ওদের হয়তো শাস্তি দেওয়া উচিত তার। কিন্তু সাদিক সিদ্ধান্ত নিল সে কিছুই করবে না। সৃষ্টিকর্তার ন্যায় বিচারের উপর ওর সম্পূর্ণ আস্থা আছে। তাই তার হাতেই সব ছেড়ে দিল। চলবে। গল্পটি কেমন লাগল? কমেন্টে আপনার মতামত লিখুন গু। আপনি কি এই গল্পের চরিত্রদের সাথে একমত? নিচে জানাতে ভুলবেন না গি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নতুন গল্প পেতে থাকুন গু। পরবর্তী গল্পের জন্য কোন ধরনের গল্প চান আমাদের জানাতে কমেন্ট করুন গু।